সঙ্গীতা, আপনার মত? আপনি কি সরি মাফ করেন, প্রিয়াঙ্কা আছেন। নো প্রবলেম। আমি না একটা ড্রয়িং দেখাতে চাই। এই ড্রয়িংটা আমার 10 বছরের মেয়ে এঁকেছে, আর এটা এঁকেছে 4 দিন আগে। আঁকার পরে আমাকে শুধু জিজ্ঞেস করলো, মামি এই দিদিটা কি জাস্টিস পেয়েছে? আই ওয়াজ কোয়াইট। বাট বিশ্বাস করুন, আমি চাই কালকের দিনটা তাড়াতাড়ি ফেরোক, মানডে যেন আমি আমার মেয়েকে এই আনসারটা দিতে পারি। অ্যাজ আ মাদার, অ্যাজ আ মহিলা, এই যে টাইমটা হয়েছে, যা আছে সেই কাজ হচ্ছে, আমাদের যেরকম ইনভেস্টিগেশন হয়েছে সেটাও আমার কাছে ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। কিন্তু অ্যাজ এ হিউম্যান এই ধরনেরও যে ক্রাইম হতে পারে, তাও একজন ডাক্তারের সাথে, এটা আমরা ভাবতে পারিনি, আমরা নিতে পারিনি। সুতরাং আমরা খুব ইগারলি ওয়েট করছি যেন এই মানুষটার ফাঁসি হয়। উনি এটা ডিজার্ভ করেন। আমি উইথ ডিউ রেসপেক্ট টু স্যারকে আমি বলি, আমি জানি উনি হিউম্যান রাইটস এর সাথে আছেন। আমি হিউম্যান রাইটসে জানি যে, যতটুকু জানি যে রাইট টু লাইফ, রাইট টু লিভ। কিন্তু বিশ্বাস করুন, এরকম একখানা ক্রাইম করার পর কি মানুষটার বেঁচে থাকার সেই অধিকারটা আছে? আমি পার্সোনালি বিলিভ করি একদমই নেই। সুতরাং উনার জন্য মানডেতে এই ফাঁসির সাজা হয়, আর খুব তাড়াতাড়ি যেন হয়। আর যতজন এরকম ক্রিমিনালরা আছে, বা যারা এরকম ভাবেও, যাদের মনের মধ্যে এরকম চিন্তাও আসে, যেন তারাও আটকে ওঠে, একবারের জন্য যেন এরকম কিছু না ভাবে তারা। চন্দ্রশেখর, আমার যেটা মনে হয় যে এটা যখন হয়েছিল, ঘটনাটা হয়েছিল, এবং যেভাবে মানুষ রিয়াকশন দিয়েছিল, পথে নেমেছিল, এটা পুরোপুরি কিন্তু অনেকটাই শহর কেন্দ্রিক বলা চলে। যেহেতু আমি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাজ করি, যেরকম কবিতা বললেন, এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু কোনো রকম হেলদোল নেই, এবং ওই ভেতরের অঞ্চলগুলোতে কি হয় না হয়, বা সেখানে সচেতনতার প্রচার, এইগুলো নিয়ে আমার মনে হয় একটু চিন্তা ভাবনার দরকার আছে। তার কারণ হচ্ছে, আজকে মানুষ একটা ঘোরের মধ্যে রয়েছে। যদি আমরা বলি যে আজকে একটা ঘটনা ঘটেছে, তার একটা বীভৎস ঘটনা, তার একটা রিয়াকশন এসছে, মানুষ রাস্তায় নেমেছে। যারা রাস্তায় নেমেছেন অনেকেই মনে মনে চাইছেন, যারা নামেননি তারাও চাইছেন যে এই মানুষটি ফাঁসি হোক। এটা একটা লড়াইয়ের মতো হয়ে গেছে, যে মানুষটি ফাঁসি যেদিন হয়ে যাবে সেদিন আমরা আবার নিশ্চিন্তে ঘরে বোধহয় ঘুমিয়ে পড়বো। সেটা যেন না হয়, তারপরেও যাতে এই ঘটনা না ঘটে বা এরকম চিন্তাভাবনা যাতে না চলে, তার জন্য মনে হয় আমাদের যেরকম আমরা অন্তত আমাদের তরফ থেকে, আমার বন্ধু বান্ধব মিলে যেরকম চালাই, আমরা প্রায় 4 বছর ধরে আমাদের মাতঙ্গিনী বাহিনী চলছে, বিভিন্ন আত্মরক্ষামূলক পাঠ আমরা দিই, এবং তার সাথে সাথে ডক্টর ভদ্র কে আমরা সবাই চিনি, এবং ওনার সংগঠন থেকে অনেক কিছু এখানে প্রিকশনস নেওয়া হয়, অনেক কিছু বোঝানো হয়। তো সেই রকম যে হবে, নইলে এটা ওই ম্যাচ জেতার মতো হয়ে গেল, যে আমাদের ফাঁসিটা হলো এবং আমরা স্যাটিসফ্যাকশন চলে এলো, আমরা ঘর ঢুকে গেল, সেটা যেন না হয়। আমি কিছু আইনি প্রশ্ন পরে আসবো শেখরবাবুর কাছে। আমি এই মুহূর্তে প্রথমে জানতে চাইব আমাদের ডক্টর কমলা দের কাছে, যে আরজি কর ইস্যু নিয়ে পথে নেমেছিল নাগরিক সমাজ। জাস্টিস তো হলো, হবে, নাগরিক সমাজ খুশি? যদি আমার মতামত বলা হয় তাহলে আমি একদমই খুশি না। হ্যাঁ, এটা ঠিক যে যে দোষী সাব্যস্ত হয়েছে সে কোনো কঠিন একটা পানিশমেন্ট পাবে, ডেফিনেটলি পাওয়া। এরকম তো করাটা সমাজের পক্ষে কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কিন্তু আমরা সমাজের মধ্যে যে অবক্ষয় দেখতে, আমাদের নেক্সট জেনারেশনের কাছে কি রেখে যাব? তাদেরকে কি আমরা সেফটি দিতে পারছি, সুরক্ষা দিতে পারবো? আমার মনে হয় যে বাড়ি আর ওয়ার্ক প্লেস, এই দুটো জায়গা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা গেলে আমরা নিশ্চিন্ত বোধ করি। আমি গিয়ে মাকে ফোন করি, মা আমি পৌঁছে গেছি আমার কলেজে, মা চিন্তা করে যে বাহ, আমার মেয়ে মনে হয় খুব সিকিওর আছে। কিন্তু খানিকক্ষণ পরে যদি এরকম কোনো নিউজ আসে, তাহলে কি আমার মা নিতে পারবে? আমার কাছে একটা জায়গা, যে মা বাবার কাছে যে সন্তান চলে গেল, তার কিন্তু কোনো কিছু দিয়েই তার সেই জায়গা, সবাইকেও যদি শাস্তি দিয়ে দিই তাহলে তো মেটাতে পারবো না। কিন্তু এইখানে আমার সমাজ ব্যবস্থার মধ্যেও তো একটা পরিবর্তন আনতে হবে, আমাদের চিন্তাধারার মধ্যে পরিবর্তন আনতে হবে। যে আমরা যে চিন্তা ভাবনাগুলো করছি, সেই চিন্তা ভাবনাগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে কেন? আমাদের মধ্যে এই চিন্তা সুস্থ চিন্তা ভাবনার অবক্ষয় হচ্ছে, এবং সমস্ত জায়গাতে ওয়ার্ক প্লেস গুলোকে যাতে, সেটা শুধুমাত্র মেডিকেল কলেজ বা মেডিকেল ইনস্টিটিউশন না, ইচ অ্যান্ড এভরি ইনস্টিটিউশন, ওয়ার্ক প্লেস, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক প্লেস, যাতে প্রপারলি সেখানে আমাদের সুব্যবস্থা থাকে, আমাদের সুরক্ষার সুব্যবস্থা থাকে, তাহলে মনে হয় আমাদের নেক্সট জেনারেশনের কাছ থেকেও আমরা একই রকম একটা ভরসার জায়গা পেতে পারি। দৃষ্টিতা, আপনি তো একজন তরুণ কর্মী, আইটিতে আছেন, তো আপনার ক্ষেত্রেও ধরুন বলছেন সমাজকে শোধরাতে হবে, সমাজকে পাল্টাতে হবে, এটা কি এতই সোজা, এতই ইজি?
এরকম ভাবে পাল্টানো? সোজা তো নয়, কেন কি সমাজকে পাল্টাতে গেলে প্রচন্ড গ্রাউন্ড লেভেল থেকে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে এডুকেশন। আর এডুকেশন বাই মিন হচ্ছে মরাল এডুকেশন, যেটা প্রত্যেকটি বাচ্চাকে, ছেলে হোক মেয়ে হোক, সবাইকে শেখানো উচিত, অ্যাওয়ারনেস দেওয়া উচিত। তবেই হয়তো আমাদের পরের জেনারেশন এই থট প্রসেসটা নিয়ে বড় হবে যে আমরা এরকম কোনো একটা সিরিয়াস একটা ক্রাইম যাতে কমিট না করি। আর যখনই আমরা রাস্তাঘাটে বেরোই, আমি নিজে স্টুডেন্ট প্লাস আমি চাকরিও করি, আমার বাবা মা সারাক্ষণ ভয় থাকে যে আমার মেয়ে কোথায় আছে, ঠিক করে পৌঁছালো কিনা। আর এই ইনসিডেন্টটার পরটা তো আরো বেশি। প্লাস আরেকটা ফ্যাক্ট যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমরা মেয়েরা বাইরে তো সেফ নই, আমরা নিজেদের বাড়িতেও সেফ নই। তো এই ঘরের যে ইনসিডেন্টগুলো যেগুলো হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেইগুলো কিন্তু সামনে আসে না, যথারীতি আমাদের বাবা মারা চুপ করিয়ে দেয় আমাদের। তো এই জিনিসগুলো যতদিন না চেঞ্জ হবে, সোসাইটিও চেঞ্জ হবে না। খুব ভ্যালিড একটা প্রশ্ন করলো, এবং হয়তো এই ছোট্ট মঞ্চে বা এই ছোট সময়ের মধ্যে এত বড় প্রশ্নের উত্তর বা আলোচনা করা সম্ভব নয়। সে কথা আপনার কাছে আসছি। আপনি তো বললেন ফাঁসি হতে যাচ্ছে, আমরাও মনে করছি ফাঁসি হয়তো হচ্ছে, কিন্তু লোয়ার কোর্ট, এরপরে তো যাওয়ার জায়গা আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমি আইনের দিক থেকে আসব। ফাঁসির সাজা হলে পরবর্তী ক্ষেত্রে উচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা কতটা? কারণ সিবিআই এর তদন্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আমাদের একটা ভুল ধারণা আছে, লোয়ার কোর্টের ম্যাজিস্ট্রেটদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা নেই, অর্থাৎ সিজিএম পারবে না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারবে না। তাহলে পারবে কারা? সেটা সেশনস কোর্ট হতে হবে, হোক ফাস্ট ট্র্যাক, কিন্তু সেটা সেশনস কোর্ট হতে হবে। সেশনস কোর্ট যখন সাজা শোনায়, এই যে বলছিলেন না যে ওকে জিজ্ঞেস করা হবে যে এই ফাঁসি সম্পর্কে কি বলার আছে, এখানে বলার দিকটা কিন্তু মেরিট অনুযায়ী নয়, মেরিটটা সে জায়গায় কোনো ধর্তব্যের বাইরে। সেখানে আমার কটা সন্তান আছে, এই যে জিজ্ঞেস করা যেটা আছে, সেটা কিন্তু আমার যা মনে হয় এটা আনুষ্ঠানিক, এতে কোনো কিছু হেরফের হয় না। যেমন যে কেসের সাজা লাইফ, অন্য কোনো কিছু দেওয়া যাবে না। সে জায়গায় যদি আমি বলি যে আমার 3টি সন্তান আছে, একজন অন্ধ, একজন খেতে পায় না, আমার স্ত্রীর কি হবে, এগুলো বললে ওই লাইফই থাকবে। এটাকে আগে সিআরপিসিতে 235 বলতো, এবং আমি এই ব্যাপারে এই 235-এর উপরে একটা বিরাট হিয়ারিংও করেছিলাম। জেনারেলি আমরা এটার উপরে খুব একটা জোর দিই না। হাকিম যখন জিজ্ঞেস করেন যে তোমার কি বলার আছে, তোমার এই সাজা হতে পারে, তোমার এর বিরুদ্ধে এর সম্পর্কে কি বলার আছে, এটা একবারেই আনুষ্ঠানিক, অন্য কোনো কিচ্ছু নয়। ফলে ফাঁসির সাজার ক্ষেত্রে এই শোনাটা এটা আনুষ্ঠানিক, যে অন্তত একটা জাস্টিস করছি, তার প্রক্রিয়ার একটি অংশ মাত্র, সেটা পালিত হলো মাত্র। এই যে আপনার ডিস্ট্রিক্ট জাজ বলুন, আর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বলুন বা সেশন জাজ বলুন, ইনি যখনই সাজাটা দেবেন, এই সাজাটা কনফার্মেশনের জন্য হাইকোর্টে পাঠাতে হবে। হাইকোর্ট সেটা কনফার্মেশন যখন করেন, হাইকোর্ট এটাকে কনফার্মেশন করতে গিয়ে সেই সময় যদি অ্যাপিলও আমি করি, সেই জায়গাতে যদি দেখা যায় যে 2জন জাজের মধ্যে মতের সংঘাত আছে, সেখানে 3 জন আরেকজন জাজের কাছে ওটাকে ফেলে দেওয়া হয়, এবং সেই জাজের সেটাই হচ্ছে ফাইনাল। এটা হয়ে যাওয়ার পরে আপনার রাজ্যপালের কাছে আমরা এই যে ফাঁসির যে আবেদন, ফাঁসির যে বিষয়টা রয়েছে সে উপরে আবেদন আপনার আসামি করতে পারে, জেনারেলি রাজ্যপালের কাছে করে না। এরপরে এর উপরে সুপ্রিম কোর্টের উপরে যাবে। সুপ্রিম কোর্টে সেই জায়গায় যদি দেখা যায় এটা এই ফাঁসির সাজাটা থেকে গেল, তখন আপনার প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন করতে হয়। সুতরাং এটা এই নয় যেটা আমার বোন বললেন যে আমরা খুবই আনন্দিত, কালই সোমবারে সাজা হয়ে যাচ্ছে, পরশুদিন দেখবো লটকে আছে, বিষয়টা কিন্তু এরকম ব্যাপার নয়। এইটা একটা অনেক মাইল দূরত্ব। এবং এরকমও হয়েছে পাঞ্জাবের একটি কেসে, যে জায়গাতে সাজা ছিল ফাঁসি, আলাপ আলোচনার পরে উপরে যখন গেল দেখা গেল যে তার সাজা হয়নি, সাজাই হয়নি, এবং লোয়ার কোর্টের যে মেরিটে দেওয়া হয়েছে
সেটা মিসক্যারেজ অফ জাস্টিস বলে সেখান থেকে আবার তাকে পুনর্মূষিক ভব করে তাকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়। আমি একটা ছোট্ট জিনিস জানতে চাইবো, ভারতের বিচার ব্যবস্থা সবার কথা শোনে, আপনি যেটা বললেন শুনবে হয়তো। সঞ্জয় রায়ের কথা শোনা হয়েছে, সঞ্জয় রায় আবার সোমবার বলছেন কিছু কথা বলতে চান। সঞ্জয় রায় বলছেন তাকে ফাঁসানো হয়েছে এবং তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, কই আমার রুদ্রাক্ষের মালা তো ছিঁড়ে গেল না, আমার তো কিছু হলে তো ধস্তাধস্তি হলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত। এইগুলো কি কোনো যুক্তি বা মামলায় কোনো প্রভাব ফেলতে পারে? এটা প্রথম কথাই বলে দিলাম, 235 এখনকার নতুন সিআরপিসিতে, নতুন বিএনএসএস অন্য আইন, এখানে এই প্রশ্নটাই নাই। প্রশ্নটা মেরিট ফ্যাক্টস এর উপর কোনো কিছু বলা নয়। সাজাটা আমি এই দিচ্ছি, সেই সাজাটা দিতে গেলে তার পারিপার্শ্বিক অবস্থার কিরকম কি হতে পারে এইটুকুই হচ্ছে কেন্দ্রীভূত আলোচনার, তার বাইরে কিছু নয়। যেদিনই এটা হবে দুটি তার রাস্তা, হয় লাইফ নয় ডেথ। লাইফ এটা হবে না, মানুষের চাপ আছে, ডেথ মানে অবশ্যই। আমি কিন্তু ডেথের ক্ষেত্রে একটা জিনিসই বলেছি, প্রসেসটা নিয়ে পরিষ্কার ভাবে সেখানটা বললেন যে দুটোই রাস্তা, যে হয় যাবজ্জীবন নয় ফাঁসি, এবং ফাঁসির দিকেই যাচ্ছে। প্রিয়াঙ্কা, যে আপনারা যে মাঠে নেমেছিলেন, রাস্তায় নেমেছিলেন, নাগরিক সমাজ প্রতিবাদী ঝড় তুলেছিল জাস্টিসের দাবিতে, আপনারা এবার খুশি তো? না, আমি বলি যে এই যে এর আগে আমি যে কথাটা বললাম, ইচ অ্যান্ড এভরি সিটিজেন কিন্তু আমার সাথে রিলেট করবে, এটা মানুষ হিসেবে আমাদের ইমোশন হিসেবে এটা আমাদের চাহিদা। কিন্তু আমরাই আবার ধৈর্য ধরে নির্ভয়ার কেসে 10 বছর অপেক্ষা করেছি, ধনঞ্জয়ের কেসে 14 বছর অপেক্ষা করেছি, ঠিক আছে? তো জাস্টিস লেট বলে যে জাস্টিস ডিনাইড সেটা নয়। আমাদের তো জুডিশিয়াল সিস্টেমের ওপর বিশ্বাস আছে, থাকবে। আর খুশি নয় এই জন্য বলছি কারণ আমি এখনো দেখলাম যে ভিকটিমের পরিবারের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এখনো অনেকগুলো আনসার তারা পায়নি, অ্যান্ড প্রবাবলি তারা আপিলও করেছে। তারা এই মুহূর্তে বোধহয় চাননি যে এই সাজাটা দেওয়া হোক, ঠিক আছে? তো সেই আনসারগুলো যাতে, কারণ আমরা যখন নেমেছিলাম রাস্তায় সাধারণ মানুষ, আমি বলছি তো আই ওয়াজ সারপ্রাইজড আনসার পাইনি। এটা হয়তো জাস্ট একটা স্টেপ এগোনো হলো, এখনো অনেকটা বাকি আছে। আসবো একদম সে কথার কাছে আসবো এটা নিয়ে। অতনু, আপনি আমাকে বলুন যে এই শিয়ালদা আদালতের এই রায়ের পরে অপরাধী এক না একাধিক, এই তত্ত্ব কি ভ্যালিড থাকবে? দেখুন, এ তো ইনভেস্টিগেশনের ব্যাপার। প্রিয়াঙ্কা দেবী বললেন ইমোশনাল, আমি মেনে নিচ্ছি, আমরা খুব ইমোশনাল ছিলাম তখন, কিন্তু তার মানেও এটা নয় যে পাবলিক ট্রায়াল বা মিডিয়া ট্রায়াল করতে হবে আমাকে। আমি মনে করতে পারি অনেকে আছে, বা আমি মনে করতে পারি না একজনই আছে, কিন্তু ডিপেন্ড করছে ইনভেস্টিগেটিং এজেন্সি, সিবিআই, সিআইডি ইত্যাদি, গোয়েন্দা বিভাগ, তাহলে তো এগুলোর থাকার কোনো অর্থ থাকতো না। এরা যখন ইনভেস্টিগেশন, ইনফ্যাক্ট এখনো আমি শেখরবাবুকে, আমার জ্ঞান খুব স্বল্প আইনের ব্যাপারে, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার এখনো রাস্তা খোলা আছে, এখনো তো ইনভেস্টিগেশন কন্টিনিউ করতে পারি আমরা। আজকে এটা হয়েছে মানে এটা ফাইনাল, একজনই আছে বা আর নেই সেটা করতে পারি, এবং যার যা বলার সেটা আইনের কাছে বলতে হবে। সেটা আমরা সবার সামনে, টিভিতে, রাস্তায় এটা বলার একটা এফেক্ট আছে, কিন্তু সেটা কিন্তু আইডিয়াল নয়। আমাদের আইন ব্যবস্থা এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়েই কিন্তু এই সমাজ। এই যে তথ্য বলছে, একটা তথ্য বলছে ধর্ষণের ক্ষেত্রে, রেপের ক্ষেত্রে 95% অপরাধী পরিচিত, এবং সচেতনতা ছাড়া এই ধরনের একটা সঞ্জয়কে শাস্তি দিয়ে বা আরেকটা দিল্লির অন্য একজনকে শাস্তি দিয়ে কি এটা কি রক্ষা যাবে? যে প্রশ্নটা ঋষিতা তুললো, না, ওটাই তো আমার প্রথম থেকে কথা, যে একজনকে শাস্তি দিয়ে কখনোই এটাকে আটকানো যাবে না যতক্ষণ আমরা ওই শিক্ষাটা দিতে পারবো, এবং এই শিক্ষাটা শুরু হবে আমার বাড়ি থেকেই। এবং আমরা ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে আমাদেরকে এই শিক্ষাটা দিতে হবে যে এই কাজগুলো কতটা, হ্যাঁ অবশ্যই ফাঁসি দিলে বা শাস্তি দিলে এটা যেন থেকে যাবে রেকর্ডেড একটা, যে এটা এরকম শাস্তি পাওয়া যায়, এরকম কাজ করলে এরকমই শাস্তি হয় তার। কিন্তু এই শাস্তিটা দিতে যাওয়ার জন্য আমাদের যেটা শিক্ষা দরকার ওটা কিন্তু বাড়ি থেকেই শুরু করতে হবে। প্রত্যেকটা বাচ্চা, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে তাদের শেখাতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। যে প্রশ্নটা উঠেছে ছেলে মেয়ে নির্বিশেষে, এটা কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন, কারণ আমরা মেয়েরা বাড়িতে গেলে কোথায় যাচ্ছ এবং কখন ফিরছো এটা আমরা জিজ্ঞেস করি, কিন্তু এখন মনে হয় বাবা মাকে জিজ্ঞেস করা উচিত ছেলেকেও, তুমি কোথায় যাচ্ছ, কাদের সাথে যাচ্ছ, কখন ফিরবে।